নমস্কার, ইন্ডিয়ান মংস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনা ভগবানের লেখা চিঠি থেকে, বিষয় ডোবা থেকে সমুদ্রে, এবং চিঠিতে কিভাবে আক্ষরিক অর্থে অবশ্যই ডোবা থেকে সমুদ্র মানে বুঝতেই পারছেন যে একটা ছোট জায়গা থেকে এক বিশাল মহাসমুদ্র, যার দিক বিদিক কোনো জ্ঞান থাকে না, যার দিকের কোনো হিসাব থাকে না, সেইভাবেই আক্ষরিক অর্থে এখানে অন্তরের ডোবা থেকে অন্তরের সমুদ্রের দিক নির্দেশ করছেন ভগবান। আগের দিন আপনাদের আলোচনা করার সময় বলেছিলাম ভগবান যে চিঠি লিখেছিলেন এখনের স্বামী প্রবুদ্ধানন্দজিকে, আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির জেনারেল সেক্রেটারি থেকেও যেটা বড় পরিচয়, সে ভগবানের বুবাই, ভগবানের প্রিয় বুবাই স্বামী প্রবুদ্ধানন্দজি। তো সেই চিঠিটার সময় বলেছিলাম যে পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব, যে এই দুটো চিঠিতে এসে আজ আমি থমকে দাঁড়িয়েছি যে 2006 সাল থেকে এই 2024 সাল অব্দি তো কমবার এই বইটা পড়িনি বা ঘাটাঘাটি করিনি যে ইতি তোমাদের ভগবান, কিন্তু এই দুটো চিঠি আমার কাছে এমনভাবে ধরা পড়েছিল যে মনে হয়েছিল এটা নিয়ে আলোচনা প্রয়োজন। একটা আলোচনা করতে গিয়ে আরো অন্যভাবে হয়তো ধরা পড়ছে। প্রথম দিন আলোচনা করেছিলাম বুবাইকে লেখা ওই চিঠিটি, আজকে আলোচনা করার চেষ্টা করব, কারণ বললাম যে ওই 2006 সাল থেকে 2024 সাল, মানে এতগুলো বছর, প্রায় 15 বছরের বেশি সময় পর যখন কোনো চিঠি পড়তে গিয়ে কোনো মানুষ দেখে যে আরে চিঠিটা তো একদম নতুন, আগে যেভাবে পেয়েছিলাম সেটা তো এই চিঠি নয়, তো সেই মানে যেই চিঠিতে আমূল বদলে, যেমন যেই চিঠি স্বয়ং ভগবানের লেখা, এবং আজকের চিঠিটি লিখছেন ভগবান স্বামী প্রজ্ঞানানন্দজিকে। ভগবান যেখানে এখনকার প্রজ্ঞানানন্দজি আমাদের ভাইস প্রেসিডেন্ট, এবং ভগবানের জীবনীটিও উনি লিখছেন, এবং তাকে যখন মানে তার এখনকার পরিচয় শুনে আশা করি তার আধার কিছুটা বোঝা যাচ্ছে। সেই সময় সে সন্ন্যাসী ছিলেন, স্বামী প্রজ্ঞানানন্দজি হিসাবেই চিঠিটি ভগবান তাকে লিখছেন। এবং এই চিঠিতেও দেখা যায় ভগবান 1999 সালে, যেই সময় তাকে ভগবান বলে ডাকা হতো না, সেই সময় চিঠির নিচে ভগবান বলে সই করেন। কিন্তু এই ঘটনাটা প্রজ্ঞানানন্দজিও ধরতে পারেননি সেই সময়টা, এবং তারপর আবার পরের চিঠিতে ফিরে যান গুরুজি, গুরুজি সম্বোধনে, কারণ তখন ভগবানকে গুরুজিই ডাকা হতো। 2003 সালের পর থেকে ভগবানকে ভক্তরা ভগবান না ডেকে পারে না, সেটা আলাদা গল্প, আলাদা ইতিহাস, অন্য কোনো দিন আলোচনা হবে, বা হয়েছে আগে, পরে আবার বিস্তারিতভাবে হবে। আমি চিঠিটি শুরু করছি। গৌর কুমার প্রণাম। সায়ন সূর্যকান্ত রায় গুড ইভিনিং। সুজনবাবু ভালো আছি, নমস্কার সবাইকে, নমস্কার, অনেকদিন পর সত্যি দেখা হচ্ছে। 241 নম্বর চিঠি, 15/3/99, 1999 সালের লেখা চিঠি। তখন আমার 4 বছর বয়স, তো বহু বছর আগের লেখা। প্রিয় প্রজ্ঞানানন্দ, তোর চিঠি পেলাম। এবং এক্ষেত্রে বলে রাখি, প্রজ্ঞানানন্দের সাথে ভগবানের বেশিরভাগ কথোপকথনই প্রচন্ড বৈদান্তিক এবং আধ্যাত্মিক ভাবে হতো। প্রিয় প্রজ্ঞানানন্দ, তোর চিঠি পেলাম, তোর চিঠিতে সঠিক মূল্যায়ন। যে তোর চিঠিতে সঠিক মূল্যায়ন, ভগবান নিশ্চয়ই কোনো বিষয়ে, সাংগঠনিক বিষয়ে বা নিজের বিষয়ে কিছু জানতে চেয়ে পাঠিয়েছিলেন, যেটা আমরা বারবার কোনো ঘটনা ঘটলে আমি চোখের সামনে দেখেছি ভগবান প্রজ্ঞানানন্দজিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করেছেন যে তুই কি বুঝছিস বল। অনেককেই জিজ্ঞাসা করতেন, কিন্তু ভগবান জিজ্ঞাসা কর, এই যে তুই কি বুঝছিস বলের মধ্যে ভগবান অন্যরা কি বুঝছে সেটার থেকেও বেশি ভগবান নিজে বুঝে নিতেন অন্যদের আধ্যাত্মিক স্থিতি কোন জায়গাতে দাঁড়িয়ে। ভগবান আমাদের বহু সময় বলতেন তোরা আমাকে চিঠি লেখ, আমরা চিঠি লিখে দিতাম, সেই চিঠিতে ভগবান ধরে নিতেন যে কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আধ্যাত্মিক ভাবে, বা ছোট কিছু কথা, এইটুকুই যথেষ্ট ছিল। তো বলছেন যে প্রিয় প্রজ্ঞানানন্দ, তোর চিঠি পেলাম, তোর চিঠিতে সঠিক মূল্যায়ন। এবং প্রজ্ঞানানন্দ যে মূল্যায়নটি করেছেন, বলছেন সেটি সঠিক মূল্যায়ন। প্রবীরবাবু প্রণাম। তোদের দুজনের চিঠি মালিগাঁও পাঠিয়ে দিয়েছি। তোদের দুজনের চিঠি আমি মালিগাঁও পাঠিয়েছি, আর একজন কার চিঠি আমি এটা জানি না। মালিগাঁও অর্থে সেই সময় মালিগাঁওতেও আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট মহারাজজি স্বামী কেশবানন্দজি, তিনি তখন সেখানে রয়েছেন, এবং সেখানে আসামে তিনি চেষ্টা করছেন যেই মালিগাঁওতে, যেই জায়গা থেকে আন্দোলনটা গড়ে উঠলো, সেই জায়গাতে কিছু করার।
যে তোর ভগবান মানুষ থেকে ভগবান হয়ে উঠেছে, এটা ভগবান লিখছেন প্রজ্ঞানানন্দজিকে। এগুলো তো বড় ব্যক্তিগত চিঠি। তো এই চিঠিতে নিজের লোকের সাথে নিজের কথা বলা যায়, তো সেই জায়গা থেকে ভগবান বলছেন যে তোর ভগবান মানুষ থেকে ভগবান হয়ে উঠেছে। কেমন ভাবে হয়ে উঠেছে? যে মানুষ থেকে ভগবান তার মানে হয়ে ওঠা যায়, কিন্তু কেমন ভাবে যায়, সেই পথটা কি? বলছে তোরাও হবি। বলছেন না, এখানেই ভগবানের ভীষণ বিউটিটা। বলছে যে তোর ভগবান মানুষ থেকে ভগবান হয়ে উঠেছে, তোরাও হবি। তার মানে এটা এই এই এইটার একটা পথ আছে। বলছে সেই পথটা কি? তোরাও হবি। এর চেয়ে বড় হওয়া নেই, যে এর থেকে আর বড় হওয়া যায় না। কারণ ভগবানের কাছে সব আছে। তিনি সর্বকামাপ্তি, যখন সমস্ত চাওয়া শেষ তখনই সে ভগবান। বা ভগবানের অন্য সংজ্ঞা আছে, সেখানে বলছে যিনি পরিপূর্ণ ঐশ্বর্য, পরিপূর্ণ শ্রী, যার মধ্যে পরিপূর্ণ যশ। ভগ অর্থাৎ 6টি ভগ, 6টি ভাগে যেখানে বিভক্ত করা হচ্ছে, এবং সবগুলোই তার মধ্যে পরিপূর্ণ। পরিপূর্ণ বৈরাগ্য, তার মধ্যে পরিপূর্ণ জ্ঞান, তার মধ্যে পরিপূর্ণ ঐশ্বর্য। যেখানে পরিপূর্ণ জ্ঞান রয়েছে সেখানেই পরিপূর্ণ ঐশ্বর্য রয়েছে, আবার সেখানেই পরিপূর্ণ ত্যাগ রয়েছে। তখনই সে ভগবান তাকে বলা হচ্ছে। ভগবান মানে খুব একটা সহজ কথায় নয়, যে সেই নিরাকার ব্রহ্ম যখন আকারিত হয়ে পৃথিবীতে নামছেন, তখন বলছেন তোরাও হবি। এর চেয়ে বড় হওয়া নেই, প্রার্থনাও নেই, প্রাপ্তিও নেই। বলছে এর চেয়ে বড় হওয়া নেই, তার কারণ প্রার্থনাও আমার এর থেকে বড় হওয়ার কিছু নেই, কারণ প্রাপ্তিও নেই। কারণ পাবো কি? আমার পাওয়ার কোনো ইচ্ছাও নেই, চেষ্টাও নেই। পেতে গেলে তো একটা ইচ্ছার নামক চেষ্টা লাগে, তারপর নয় বাইরের চেষ্টা আলাদা, ইচ্ছাটা তো লাগে যে আমি পাবো। বলতে সেই ইচ্ছাও নেই, চেষ্টাও নেই। বাইরে থেকে দেখতে গেলে মরুভূমির মধ্যেই আছি, বাস্তবে কিন্তু অন্য কথা বলে। বাইরে থেকে দেখতে গেলে মরুভূমির মধ্যেই আছি। ভগবান কি তখন রাজস্থানে? না, তা নয়। মরুভূমির মধ্যে আছি মানে জগতেরই মরুভূমির মধ্যেই রয়েছি। মরুভূমি মানে আমরা কি জানি? ধুধু মরুভূমি, প্রবল তাপ, মাথার উপর চারদিকে কোনো আশার আলো নেই। এই জগৎটায় আসলে লোকে বলে আশা আছে, আশা পূরণ হওয়ার পরই আবার একটা নতুন দুরাশা তৈরি হয়, আবার সেই দুরাশা পূরণ করতে গিয়ে আরো বড় দুরাশা। তো এই পূরণ করার খেলায় মানুষে ওই আলে আর মরিচিকার মতন এই ধরছি, এই ধরছি, এই ধরছি। সৌমদীপ কাকা নমস্কার। এই ধরছি, এই ধরছি করতে করতে মানুষ ওই দৌড়ে যায়। তাই বলছেন যে বাইরে থেকে দেখলে মনে হবে দেখতে গেলে মরুভূমির মধ্যেই আছি, বাস্তব কিন্তু অন্য কথা বলে। লোকেরা বলবে এটাই বাস্তব, ভগবানের বাস্তবটা কিন্তু অন্য। বলছে ভগবান তার প্রিয় শিষ্যকে বাস্তবের বিষয়ে লিখছেন, যে বাস্তব কিন্তু অন্য কথা বলে। ব্রহ্ম হয়েই তো আছি। বলছে আমি তো হয়েই আছি, তাহলে আর জগৎ কি, আর বাইরের মরুভূমি কি, তা সেখান থেকে আবার প্রাপ্তি আমার কি প্রয়োজন, তার প্রার্থনারই বা কি প্রয়োজন? এই শরীরটার আদর বা কিংবা অনাদর হতে পারে। ভগবান লিখলেন না যে আমার আদর কিংবা অনাদর হতে পারে, বলছেন যে এই শরীরটার আদর হতে পারে কিংবা অনাদর হতে পারে, দুটোর যে যা খুশি হতে পারে, তাতে আমার কি? দুর্ধর্ষ লাইন। বলছে এই শরীরটার আদর হতে পারে, অনাদর হতে পারে, তাতে আমার কি? আমাকে যদি বলা হয় যে তোমাকে তোমাকে প্রচন্ড খারাপ ভাবে রাখবো, আমি বলবো আরে এতে আমার অসুবিধা হচ্ছে। তো ভগবান বলছে তাতে আমার কি? আমার কোনো সমস্যা নেই। আমার শরীরকে নিয়ে তোমরা আদর করতে পারো, প্রচন্ড পুজো আর্চা করতে পারো, বা একদম অনাদর করে আস্থা কুড়াতে ফেলে রাখতে পারো, কিন্তু তাতে আমার কি? মানে সেই আমিটার তাতে কি? কি এলো, কি বা গেল? ব্রহ্ম হয়েই তো আছি, তাতে আমার কি? বলতে পারিস এখনই আমার সব বন্ধন মুক্ত। 1999 সালে এই কথাটা ভগবান বলছেন, যে বলতে পারিস এখনই আমার সব বন্ধন মুক্ত, আমার এখনই সব বন্ধন মুক্ত হয়ে গেছে। বেদান্ত সোসাইটি আমার সোনার শেকল ছিল, সেটাও ছিঁড়ে বেরিয়েছি। বেদান্ত ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ভগবানের ভীষণ প্রিয়, এবং ভগবান নিজের হাতে তৈরি করেন। ভগবান এখানে এসে কি বলছেন? বেদান্ত সোসাইটি আমার সোনার শেকল ছিল, সেটাও ছিঁড়ে বেরিয়েছি। বলছে ওটা আমার কাছে শেকল দু রকমের হয়, একটা লোহার শিকল হয় আর একটা সোনার শিকল হয়। সোনার শিকলে বাঁধা পড়ে পাখিকে বেঁধে বলে বা পাখিটাকে সোনার শিকলে বেঁধে রাখলাম, আসলে তো একই ব্যাপার, পাখি উঠতে পারছে না। তো বলছে ভগবান যে বেদান্ত সোসাইটি আমার সোনার শিকল ছিল,
যে ভাবতাম ভীষণ ভালো, কিন্তু সেটাও আমাকে উঠতে দিচ্ছিল না, আমাকে বন্ধন মুক্ত হতে দিচ্ছিল না, এটা দায়িত্ব চাপা পড়া ছিল, যে সেটাও ছিঁড়ে বেরিয়েছি। এই শিকল ছিঁড়তেই প্রচন্ড শক্তি লেগেছে। এই যেটা পছন্দের, যেটা ভালোবাসার, যেটা নিজের হাতে তৈরি, যেটা প্রাণের, প্রত্যেকের জীবনে এমন কিছু থাকে সেই যেটার উপর সব থেকে বেশি মন, সেটা ছেড়ে আমার আর লাগবে না, আর প্রয়োজন নেই বলে ছিটকে বেরিয়ে আসতে প্রচন্ড শক্তি লাগে। যেটা নিজের, অন্য কিছু ছাড়তে বেশি শক্তি লাগে না, নিজের সব থেকে পছন্দের অভ্যাসটি ছাড়তে বড় শক্তি লাগে, কারণ সেটা খুব সোনার শিকলের মতন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। বলছে এই শিকল ছিঁড়তেই এক প্রচন্ড শক্তি লেগেছে, তাই সুগার বেড়েছে। এখন তো আমি শেষ দিনটির অপেক্ষায়। আচ্ছা, এখন তো হ্যাঁ, মানে বলছেন যে তো মা কবে ডাক দেবেন, শঙ্করাচার্য একদিন ছুটি চেয়েছিলেন, তাই তবে আমার তো ছুটি মা দিয়েই দিয়েছেন, আমার ছেলেরাই আমার বার্তা বহন করে চলেছে, এতটা ভাগ্য কটা মহাপুরুষের হয়। বলছেন যে আহ, আমার ছেলেরাই আমার বার্তা বহন করে চলেছে, এতটা ভাগ্য কটা মহাপুরুষের হয়। ভগবান যেই সময় চিঠিটা লিখছেন সেই সময় অলরেডি 5জন সাধু ভগবানের তৈরি, এবং তারাই ভগবানের কথা নানান জায়গায় বলছে। ভগবানের কথা অর্থে বেদান্তের কথা, যে ঈশ্বরকে ভালোবাসা যায়, ঈশ্বরকে নিয়ে বাঁচা যায়, ঈশ্বরকে নিয়ে সংসার করা যায়, এবং তুমিও ঈশ্বর হতে পারো। শেষের কথাটা হচ্ছে এটা, যে তুমিও ঈশ্বর হতে পারো। বলছে যে ছেলেটাই আমার বার্তা বহন নিয়ে করে চলেছে, এতটা ভাগ্য কটা মহাপুরুষের হয়। হচ্ছে এতটা ভাগ্য কটা মহাপুরুষ নিয়ে আসে। তোদের লেখা চিঠি আমি পাচ্ছি। ঠাকুর রামকৃষ্ণদেব তো স্বামীজিদের কোনো কাজকর্ম দেখে যেতে পারেননি, এটা সত্যিই বড় দুঃখের ব্যাপার। মানে স্বামীজিরা এত বড় কাজ করলেন, ঠাকুর অবশ্যই অলক্ষ্যে দেখে নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছেন, বা ঠাকুরই কাজটা করিয়েছেন, কিন্তু ঠাকুর সামনে থাকলে সে যে আনন্দ কাজটাকে ঘিরে হতো, সেটা তো আর হয়নি না। তো তাই বলছেন যে ঠাকুর রামকৃষ্ণদেব তো স্বামীজির কোনো কাজকর্ম দেখে যেতে পারেননি, তুই বল এর চেয়ে বড় পাওয়া আর কি থাকতে পারে। প্রজ্ঞানন্দজিকে বলছেন যে আমার ছেলেরা আমি যা বলেছি সেই কথা নিয়ে জীবন কাটাতে রাস্তায় বেরিয়ে পড়েছে এবং সেই কাজটাই করছে, এর থেকে বড় পাওয়া আর কি থাকতে পারে। তোদের বড় হওয়ার ইতিহাসটা সবাইকে ডিঙিয়ে যাচ্ছে, যে এই যে তোদের বড় হওয়ার ইতিহাসটা একদিন সবাইকে ডিঙিয়ে যাচ্ছে এখনই, কারণ সেটা ভগবান বসে দেখছেন। আমি যা চাইছি মা তো তার চেয়ে অনেক বড় করে দিচ্ছেন। বলছেন আমি যেটা চাইছি মা তার থেকে অনেক বড় করে দিচ্ছেন। এর ডোবা থেকে তোদের সমুদ্রে এনে ফেলেছে। কোন একজনের ডোবার কথা বলছেন, যে সেই জায়গাটির নাম আমি বলছি না, যেহেতু বইতে উদ্ধৃত নেই। বলছি সেই জায়গাটা ছিল একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘর, সেখানে সবাই থাকতো। বলছেন সেখান থেকে তোদের সমুদ্রে এনে ফেলেছে, এই জগৎ সমুদ্রে এনে ফেলেছে, এবং যেখানে সবাই খুব সঠিকভাবে সাঁতারটা কাটছে। প্রতি মুহূর্তে ঈশ্বরকে বুঝবি। বললেন না যে প্রত্যেক মুহূর্তে ঈশ্বরকে নিয়ে থাকবি, বললেন যে প্রত্যেক মুহূর্তে ঈশ্বরকে বুঝবি, তার মানে ঈশ্বরকে নিয়ে থাকার দিন শেষ। এখন হচ্ছে অনুভব করা যে ঈশ্বর, এবং মজা করা, আনন্দে কাটানো। প্রতি মুহূর্তে ঈশ্বরকে বুঝবি, ভালো থাকবি, আমার কথাটা মনে রাখবি, দুইজনে দুইজনের দিকে খেয়াল রাখবি। তখন প্রজ্ঞানন্দের সাথে আর একজন স্বামীজিও থাকতেন। সবার সাথে পোস্ট কার্ডে যোগাযোগ রাখবি, ভালোবাসা নিবি। যে সবার সাথে পোস্ট কার্ডে যোগাযোগ রাখবি এবং ভালোবাসা নিবি, কারণ তখন পোস্ট কার্ড ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তো আজকের আলোচনা এই অবধিই থাক। এর পরের দিন থেকে আলোচনা স্বামী শিশু সংবাদের একটুই বাকি রয়েছে। এরপরের দিন থেকে যে দিনগুলো আলোচনা হবে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, মঙ্গল বৃহস্পতি এবং শনিবার, এই 3টে দিন টানা স্বামী শিষ্য সংবাদ থেকেই আলোচনা হবে। স্বামী শিষ্য সংবাদ শেষ হয়ে গেলে আবার আমরা অন্য বইতে ফিরবো, কারণ খুব বেশি আর স্বামী শিষ্য সংবাদ বাকি নেই, সেটাকে ফেলে রাখার মতন কোনো অর্থ আছে বলে আমার মনে হয় না। আজকে এই অবধিই থাকতে হবে। নমস্কার।